আজকের এই বিশ্লেষণে অত্যন্ত হৃদয় বিদারক একটা বিষয় নিয়ে কথা হবে, নেত্রকোনা ট্র্যাজেডি। একদম প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যদি বলা যায়, ঘটনাটি ঘটেছে বাংলাদেশের নেত্রকোনার মদন উপজেলায়। আর এই ঘটনাটি আমাদের সবার সামনে এমন একটা ভয়াবহ চিত্র তুলে ধরেছে যা শুনলে শিউরে উঠতে হয়। সবচেয়ে মর্মান্তিক দিকটা কি? একটা 11 বছরের শিশু, যে বয়সে তার হাতে থাকার কথা ছিল বই, খাতা, খেলনা, চোখে থাকার কথা অনেক অনেক স্বপ্ন, ঠিক সেই বয়সে তার গর্ভে বেড়ে উঠছে আরেকটি শিশু। একটু সময় নিয়ে এই ভয়ঙ্কর সত্যটা একবার অনুধাবন করা প্রয়োজন। এটা কিন্তু শুধু সাধারণ কোনো সংবাদ বা খবরের কাগজের শিরোনাম হতে পারে না। আসলে এটা আমাদের পুরো সমাজের জন্যই এক বিশাল ভয়ঙ্কর প্রশ্নচিহ্ন। একটা শিশু যে হয়তো এখনও ঠিকভাবে এই পৃথিবীটাকেই বুঝে উঠতে পারেনি, সে আজ এমন নির্মমতার শিকার। নেত্রকোনার এই নির্দিষ্ট ঘটনাটি আমাদের পুরো সামাজিক কাঠামোকে যেন একদম কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। একটু ঘটনাক্রমের দিকে তাকানো যাক। স্থানীয় সূত্র আর গণমাধ্যমের তথ্য অনুযায়ী ঘটনাটা জানাজানি হয় যখন কওমি মাদ্রাসার ওই শিক্ষার্থী 7 মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। শিশুটির মা সরাসরি অভিযোগ করেন যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিক্ষক দীর্ঘদিন ধরে তার ওপর যৌন নির্যাতন চালিয়েছেন। এরপর যখন ডাক্তারি পরীক্ষায় অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টা নিশ্চিত করা হলো, স্বাভাবিকভাবেই পুরো এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরবর্তীতে র্যাব অভিযান শুরু করে আর শেষ পর্যন্ত ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে অভিযুক্তকে আটক করা হয়। আচ্ছা, এখানে বলে রাখা ভালো, বিষয়টি কিন্তু এখনও তদন্তাধীন। তদন্তের বিভিন্ন পর্যায়ে এমন কথা উঠে এসেছে যে এই ঘটনার সঙ্গে শিশুটির সৎবাবা বা নানার কোনো সম্পৃক্ততা আছে কিনা সেটাও খতিয়ে দেখা হতে পারে। তবে একদম নিরপেক্ষ অবস্থান থেকে যদি বলতে হয়, সবকিছুই আসলে নির্ভর করছে ডিএনএ টেস্ট আর আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর। তাই কোনো চূড়ান্ত উপসংহারে পৌঁছানোর আগে আইনি প্রক্রিয়ার এই বিষয়গুলোর জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। এদিকে অভিযুক্ত শিক্ষক নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করছেন, কিন্তু এখানেই আসে আসল খটকা। তিনি যদি সত্যিই নির্দোষ হন, তাহলে প্রশ্ন ওঠে, তিনি পালিয়েছিলেন কেন? কেন তার মোবাইল ফোনটা একটানা বন্ধ ছিল? র্যাব জানিয়েছে, গ্রেফতার এড়াতে তিনি নাকি ঘন ঘন নিজের অবস্থানও পরিবর্তন করছিলেন। এই সন্দেহজনক আচরণগুলোই কিন্তু তদন্তের ক্ষেত্রে একটা অনেক বড় প্রশ্নের জন্ম দিচ্ছে। এখন ডিএনএ টেস্টের শেষ পর্যন্ত যাই আসুক না কেন, এটা মানতেই হবে যে একটা 11 বছরের বাচ্চার মুখে কিন্তু এমন ভয়ঙ্কর নির্যাতনের বর্ণনা খুব সহজে আসে না। শিশুটির দেওয়া সেই বর্ণনা আর ঘটনার যে ধারাবাহিকতা, তা সাধারণ মানুষের মনে যে গভীর সন্দেহ তৈরি করেছে, সেটা কোনোভাবেই একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এই পুরো ঘটনার ক্ষেত্রে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিত্তি হিসাবে কাজ করছে। এই পুরো ঘটনা আর তদন্তের অগ্রগতি বিশ্লেষণ করার পর একটা ভীষণ গভীর আর অস্বস্তিকর প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায়। শিশুরা আসলে কোথায় নিরাপদ? এই একটা মাত্র প্রশ্ন পুরো ঘটনাকে শুধু একটা নির্দিষ্ট অপরাধের গণ্ডি থেকে বের করে এনে আরও অনেক বড় আর জরুরি একটা সামাজিক প্রশ্নের দিকে আমাদের ঠেলে দেয়। আমাদের তথাকথিত নিরাপদ আশ্রয়স্থলগুলোই আজ বড় প্রশ্নের সম্মুখীন। পরিবারে, শিক্ষা প্রতিষ্ঠানে, নাকি সমাজের কোনো জায়গাতেই তারা নিরাপদ নয়? একবার চিন্তা করলে বোঝা যায়, এই সমাজে সবচেয়ে অসহায় হলো সেই শিশুটি, যে দিনের পর দিন নির্যাতনের শিকার হয়েও ভয়ে একটা কথাও বলতে পারে না। এটা আমাদের চরম ব্যর্থতার কথাই মনে করিয়ে দেয়। সমাজের সবচেয়ে দুর্বল অংশটাই আজ নিরাপত্তাহীনতায় ভুগছে আর ভয় মুখ পর্যন্ত খুলতে পারছে না। আজ এই শিশুটি শুধু একজন সাধারণ ভিকটিম নয়, সে আসলে আমাদের এই পুরো সমাজ ব্যবস্থার চরম ব্যর্থতারই একটা প্রতীক। বিভিন্ন তথ্যসূত্র থেকে এটা একেবারে স্পষ্ট যে মানুষ এখন শুধু একজন অপরাধীর শাস্তিই চাইছে না, বরং এমন ভয়াবহ ঘটনা যেন আর কোনো শিশুর জীবনেই না আসে, সেই চূড়ান্ত নিশ্চয়তাটুকুও চাইছে। সমাজ হিসেবে আমরা কি সত্যি আমাদের শিশুদের একটা নিরাপদ পৃথিবী উপহার দিতে পারছি? এই প্রশ্নটাই আজ সবার ভাবনার জন্য রেখে দেওয়া হলো।